প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা লোহিত রক্তকণিকা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা রক্তের আরো যে দুটি কণিকা ছিল, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, এই দুটি রক্তকণিকা নিয়ে আলোচনা করব। প্রথমে লক্ষ্য করো শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। শ্বেতকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই, এগুলো হিমোগ্লোবিন বিহীন এবং নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। সাধারণত আমরা দেখেছিলাম যে লোহিত রক্তকণিকা হচ্ছে হিমোগ্লোবিন যুক্ত, অর্থাৎ এজন্য লোহিত রক্তকণিকা লাল বর্ণের হয়, কিন্তু শ্বেত রক্তকণিকা হচ্ছে হিমোগ্লোবিন বিহীন। আবার লোহিত রক্তকণিকার ক্ষেত্রে আমরা দেখেছিলাম নিউক্লিয়াস বিহীন। লোহিত রক্তকণিকার ক্ষেত্রে কোনো নিউক্লিয়াস নেই, কিন্তু শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে এবং এই কণিকাগুলো বেশ বড় আকারের হয়ে থাকে। শ্বেতকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন। হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা ইংরেজিতে হোয়াইট ব্লাড সেল বা WBC বলে। শ্বেতকণিকার সংখ্যা আরবিসি এর তুলনায় অনেক কম। এরা অ্যামিবার মতো দেহের আকারের পরিবর্তন করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এটি জীবাণুকে ধ্বংস করে। শ্বেতকণিকাগুলো রক্তরসের মধ্যে দিয়ে নিজেরাই চলতে পারে, রক্তজালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেতকণিকার সংখ্যা বৃদ্ধি ঘটে। মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 10,000 শ্বেতকণিকা থাকে। অসুস্থ মানবদেহে এর সংখ্যা বেড়ে যায়। শ্বেত রক্তকণিকায় DNA থাকে। তাহলে শ্বেত রক্তকণিকা সম্পর্কে আমরা যে বিষয়গুলো বুঝতে পারলাম, এগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকার আকার অ্যামিবার মতো পরিবর্তিত হতে পারে, অর্থাৎ এদের আকৃতি সবসময় একরকম থাকে না, এবং শ্বেত রক্তকণিকা দেহে যে কোনো জীবাণু প্রবেশ করলে সেগুলোকে ধ্বংস করে থাকে, এবং যে প্রক্রিয়ায় ধ্বংস করে তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এবং শ্বেত রক্তকণিকাগুলো রক্তরসের মধ্যে নিজেরাই চলাচল করতে পারে, এবং যেখানে জীবাণু আক্রমণ করে সেই অঞ্চলে শ্বেত রক্তকণিকার সংখ্যার বৃদ্ধি ঘটে এবং জীবাণুকে ধ্বংস করে। আবার এছাড়াও আমরা দেখলাম মানবদেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ প্রতি ঘন মিলিমিটারে এদের পরিমাণ হচ্ছে 4 থেকে 10,000 শ্বেত রক্তকণিকা থাকে। এরপর হচ্ছে শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমে দানার উপস্থিতি বা অনুপস্থিতি অনুসারে শ্বেতকণিকাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, যথা অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন এবং গ্রানুলোসাইট বা দানাযুক্ত। তাহলে শ্বেত রক্তকণিকা হলো 2 ধরনের। সহজভাবে তোমরা মনে রাখতে পারো যে দানাবিহীন, আরেক ধরনের হচ্ছে দানাযুক্ত। অর্থাৎ এই সমস্ত রক্তকণিকার বেশ কিছু দানা দেখা যায় কিছু কিছু কণিকায়, এবং কিছু কিছু কণিকায় দানা দেখা যায় না। তো প্রথমে আমরা দেখব হচ্ছে দানাবিহীন বা অ্যাগ্রানুলোসাইট। এ ধরনের শ্বেতকণিকাগুলো সাইটোপ্লাজম দানাহীন ও স্বচ্ছ। অ্যাগ্রানুলোসাইট শ্বেতকণিকা 2 রকমের, যথা লিম্ফোসাইট ও মনোসাইট। দেহের লিম্ফ নোড, টনসিল, প্লিহা ইত্যাদি অংশে এরা তৈরি হয়। লিম্ফোসাইটগুলো বড় নিউক্লিয়াস যুক্ত ছোট কণিকা। মনোসাইট ছোট ডিম্বাকার ও বৃক্কাকার নিউক্লিয়াস বিশিষ্ট বড় কণিকা। লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এবং এই অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশ করা রোগ জীবাণু ধ্বংস করে। এভাবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে। তাহলে শ্বেত রক্তকণিকার মধ্যে যেগুলো দানাবিহীন ছিল, অর্থাৎ অ্যাগ্রানুলোসাইট, এগুলো কিন্তু আবার দুটো আমরা দেখতে পেলাম, 2 ধরনের কণিকা। একটি হচ্ছে লিম্ফোসাইট এবং আরেকটি হচ্ছে মনোসাইট।
এবং লিম্ফোসাইট এবং মনোসাইটের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। চিত্রটা লক্ষ্য করো, লিম্ফোসাইটের ক্ষেত্রে কণিকা আকারে অনেক ছোট কিন্তু তার নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়, আর মনোসাইট কণিকা অনেক বড় হয়ে থাকে কিন্তু এর ভিতরের যে নিউক্লিয়াস সেটি অপেক্ষাকৃত ছোট হয়ে থাকে। এবং এরা সাধারণত জীবাণুকে ধ্বংস করে থাকে। এরপর হচ্ছে গ্রানুলোসাইট বা দানাযুক্ত। চিত্রের পরের যে তিনটি, এই তিনটি হচ্ছে দানাযুক্ত শ্বেতরক্ত কণিকা, আর উপরের দুটি হচ্ছে দানাবিহীন। তাহলে আমরা চিত্র দেখে বুঝতে পারছি যে রক্তকণিকাগুলোর ভিতরে আমরা জানি থাকে একটা যে কোনো একটি কোষের অভ্যন্তরে থাকে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, আর এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন প্রকার উপাদান থাকে যেগুলোকে আমরা কোষীয় অঙ্গাণু বলে থাকি। ঠিক রক্তকণিকার মধ্যেও এই সাইটোপ্লাজমে যখন বিভিন্ন প্রকার দানা দেখা যাবে সেগুলোকে বলা হয় গ্রানুলোসাইট বা দানাযুক্ত শ্বেতকণিকা। আর যে সমস্ত রক্তকণিকার মধ্যে কোনো দানা দেখা যাবে না, সাইটোপ্লাজম মসৃণ মনে হবে দেখে, সেগুলোকে বলা হয় দানাবিহীন বা অ্যাগ্রানুলোসাইট। তাহলে গ্রানুলোসাইট হচ্ছে এদের সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত। গ্রানুলোসাইট শ্বেতকণিকাগুলো নিউক্লিয়াসের আকৃতির ভিত্তিতে তিন প্রকার, যথা নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। তাহলে তিন ধরনের এই দানাযুক্ত শ্বেতকণিকা আমরা দেখতে পেলাম। তিন ধরনের নাম মনে রাখতে হবে: নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ইওসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। বেসোফিল হ্যাপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে বাধা দেয়। তাহলে তিন ধরনের যে কণিকাগুলো আমরা পেলাম, তিন ধরনের কণিকার তিন রকম কাজ কিন্তু রয়েছে। তার মধ্যে নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে, এটা অনেকটা ওই মনোসাইটের মতো। অপরদিকে ইওসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। বেসোফিল হ্যাপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভেতর জমাট বাঁধতে বাধা দেয়। তো স্পেসিফিক কাজগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসবে। এই হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার পর আরো এক ধরনের কণিকা হলো অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। ইংরেজিতে এদেরকে প্লাটিলেট বা প্লেটলেট, যেভাবে তোমরা উচ্চারণ করো, প্লেটলেট বা প্লাটিলেট। এগুলো গোলাকার, ডিম্বাকার অথবা রড আকারের হতে পারে। এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে কোষ অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস থাকে না। অনুচক্রিকার ক্ষেত্রেও তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদের নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকার ক্ষেত্রেও নিউক্লিয়াস থাকে না। তাহলে শুধুমাত্র শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে। অনেকের মতে অনুচক্রিকাগুলো সম্পূর্ণ কোষ নয়, এগুলো অস্থিমজ্জার বৃহদাকার কোষের ছিন্ন অংশ। অনুচক্রিকাগুলোর গড় আয়ু 5 থেকে 10 দিন। এর আগে দেখেছিলাম শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন, আর লোহিত রক্তকণিকার গড় আয়ু আমরা জানি যে 120 দিন। এই ক্ষেত্রে শ্বেত রক্তকণিকার গড় আয়ু এবং অনুচক্রিকার গড় আয়ু অনেকটা কাছাকাছি হলো, এটাই সবচেয়ে কম, 5 থেকে 10 দিন। তো এটা এই গড় আয়ুগুলো মনে রাখতে হবে, প্রত্যেকটা রক্তকণিকার গড় আয়ু। লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন, শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন এবং অনুচক্রিকার গড় আয়ু কতদিন, এগুলো পরীক্ষায় আসে। পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখ। অসুস্থ দেহে এদের সংখ্যা আরো বেশি হয়। এর আগেও আমরা দেখেছিলাম কিন্তু যে শ্বেত রক্তকণিকার পরিমাণ কত, এটা ছিল প্রতি ঘন মিলিমিটার রক্তে
4 থেকে 10,000 শ্বেত রক্তকণিকা, আর অনুচক্রিকার সংখ্যা হচ্ছে প্রায় 2.5 লাখ। অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করা বা রক্ত জমাট বাঁধানোতে সাহায্য করা। যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায়, তখন সেখানকার অনুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে, অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এই পদার্থগুলো রক্তের প্রোটিন প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন পরবর্তীকালে রক্তরসের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে রক্তকে জমাট বাঁধায় কিংবা রক্তের তঞ্চন ঘটায়। ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে। এটি ক্ষতস্থানে জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ করে। তবে রক্ততঞ্চন প্রক্রিয়াটি আরও জটিল। এই প্রক্রিয়ার জন্য আরও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং ভিটামিন কে ও ক্যালসিয়াম আয়ন জড়িত থাকে। এখানে শুধুমাত্র রক্ত কিভাবে জমাট বাঁধে তার জন্য একটি ধারণা দেওয়া হয়েছে যে অনুচক্রিকাগুলো কিভাবে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, তবে এই প্রক্রিয়াটি আরও জটিল। তো সাধারণত এই রক্ত জমাট বাঁধার কাজে অনুচক্রিকা ভূমিকা পালন করে এবং কিভাবে রক্ত জমাট বাঁধে এরকম যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে তোমাদের এটুকু বর্ণনা করতে হবে। তাহলে আমরা 3 ধরনের রক্তকণিকা দেখতে পেলাম: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এগুলো সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। বইয়ে যতটুকু দেওয়া আছে এতটুকুই, এবং খুব সুন্দর করে পড়তে হবে। বিশেষ করে লোহিত রক্তকণিকার ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় পড়েছিলাম। শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে প্রকারভেদ রয়েছে সংক্ষিপ্ত আকারে, আর অনুচক্রিকার ক্ষেত্রে সামান্য একটু বর্ণনা করা আছে। এগুলো খুব সুন্দর করে পড়বে। আর অনুচক্রিকার চিত্রটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব এগুলো যখন কাজে অংশগ্রহণ করে, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে অংশগ্রহণ করে, তখন এরকম আকার পরিবর্তন করে, অর্থাৎ বিভিন্ন প্রকার অভিক্ষেপ সৃষ্টি করে এই কণিকাগুলো। এরপর আমরা দেখব হচ্ছে রক্তের সাধারণ কাজ। রক্তের বিভিন্ন ধরনের কাজ রয়েছে, তো বইয়ে আমাদের বেশ কয়েকটি কাজের কথা উল্লেখ আছে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে রক্তের কাজগুলো উল্লেখ করো বা রক্ত কী ধরনের কাজ করে থাকে সেগুলো বর্ণনা করো, এ ধরনের প্রশ্ন আসলে এভাবে পয়েন্ট দিয়ে পরীক্ষায় আনসার করতে হবে। রক্তের সাধারণ কাজ প্রথমে হচ্ছে শ্বাসকার্য। রক্ত অক্সিজেনকে ফুসফুস থেকে টিস্যু কোষে এবং টিস্যু কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে পরিবহন করে। লোহিত কণিকা ও রক্ত রস প্রধানত এই কাজটি করে থাকে। আমরা আগে যখন লোহিত রক্তকণিকা পড়লাম তখন আমরা এই বিষয়টি পড়েছিলাম যে রক্ত অক্সিজেনকে, আমরা বায়ু থেকে যে অক্সিজেনটি গ্রহণ করি সেই অক্সিজেনকে ফুসফুস থেকে টিস্যুতে বহন করে নিয়ে আসে, টিস্যু হতে একেবারে কোষে নিয়ে যায় এবং পরবর্তীতে কোষের মধ্যে যে শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই কার্বন ডাইঅক্সাইডকে আবার টিস্যু বা কোষ হতে বহন করে ফুসফুসে নিয়ে আসে। তাহলে রক্ত কিন্তু গ্যাসীয় বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরমোন পরিবহন। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। আমরা জানি যে হরমোন পরিবহনের জন্য নির্দিষ্ট কোনো নালীপথ মানব দেহে থাকে না। তো এই হরমোনগুলো সাধারণত এই রক্তবাহী নালিকার মাধ্যমেই রক্তের সাথে মিশ্রিত হয়ে পরিবাহিত হয়ে থাকে। খাদ্য সার পরিবহন। দেহের সঞ্চয় ভাণ্ডার থেকে এবং পরিপাকৃত খাদ্য সার দেহের টিস্যু কোষগুলোতে বহন করে। আমরা যে খাবারগুলো গ্রহণ করি এগুলো পরিপাক হওয়ার পর যে অংশগুলো সঞ্চিত হয় বা দেহের প্রয়োজনে ব্যবহৃত হয় এগুলোকে মূলত এই পরিপাকতন্ত্র হতে রক্তের মাধ্যমে এগুলো দেহের বিভিন্ন অঞ্চলে পরিবাহিত হয়। বর্জ্য পরিবহন। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে কিডনি এবং বৃক্কে পরিবহন করা। উষ্ণতা নিয়ন্ত্রণ। দেহের তাপের বিস্তৃতি ঘটিয়ে দেহের নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
রোগ প্রতিরোধ। দেহে রোগ জীবাণু প্রবেশ করলে মনোসাইট ও নিউট্রোফিল জাতীয় শ্বেতকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে গ্রাস করে ধ্বংস করে। লিম্ফোসাইট জাতীয় শ্বেতকণিকা অ্যান্টিবডি গঠন করে দেহের ভিতরের জীবাণুকে ধ্বংস করে এবং বাইরের থেকে জীবাণুর আক্রমণকে প্রতিহত করে। তাহলে রক্তের সাধারণ কাজ এই কয়েকটি তোমাদের বর্ণনা করতে হবে, যেভাবে বর্ণনা করা আছে এভাবে লিখলেই চলবে, তবে বুঝে পড়তে হবে যাতে সহজেই মনে থাকে এগুলো। রক্তের সাধারণ কাজের ক্ষেত্রে এখানে 6টি পয়েন্ট আছে, তোমরা ইচ্ছা করে কয়েকটা পয়েন্ট আরো করতে পারো, তবে প্রয়োজন নেই, এই 6টি পয়েন্টই মনে রাখবে। এবার আমরা দেখব রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা। সাধারণত আমরা জানি যে মানব দেহের 3 ধরনের রক্তকণিকা থাকে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, এবং এদের সংখ্যা বা পরিমাণও কিন্তু অনেকটা নির্দিষ্ট, অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে থাকে। সব থেকে বেশি থাকে লোহিত রক্তকণিকা, তার থেকে কম পরিমাণে থাকে হচ্ছে অনুচক্রিকা, এবং আরও কম পরিমাণে থাকে হচ্ছে শ্বেত রক্তকণিকা। তবে কখনো কখনো এই রক্তকণিকাগুলোর সংখ্যা মানবদেহে বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। এক্ষেত্রে দেহে অনেক ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়। ঠিক এরকম অস্বাভাবিক অবস্থা হচ্ছে পলিসাইথিমিয়া। লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়া। সাধারণত যে পরিমাণ লোহিত রক্তকণিকার পরিমাণ থাকা উচিত একটি মানব দেহে, তার থেকে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রেও এক ধরনের সমস্যার সৃষ্টি হয় মানব দেহে, আর এই ধরনের সমস্যাকে বলা হয় পলিসাইথিমিয়া। এরপর হচ্ছে অ্যানিমিয়া। লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া অথবা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক অবস্থার তুলনায় কমে যাওয়া। অ্যানিমিয়া এই রোগটির সাথে মোটামুটি অনেকেই পরিচিত আমরা, যে অনেক সময় ডাক্তার বলে থাকে যে আয়রন জাতীয় ওষুধ খেতে হবে বা অধিক পরিমাণে শাকসবজি খেতে হবে, অর্থাৎ দেহে যদি আয়রনের পরিমাণ কমে যায়। আয়রনের পরিমাণ কমে যাওয়া মানে হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া, আর হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া ইনডাইরেক্টলি বলা যায় লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যাওয়া। আর দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে বলা হয় অ্যানিমিয়া। লিউকেমিয়া প্লেগ, কলেরা প্রভৃতি রোগে শ্বেতকণিকার সংখ্যা বেড়ে যায়, কিন্তু যদি শ্বেতকণিকার সংখ্যা অত্যধিক হারে বেড়ে 50,000 থেকে 1 লক্ষ হয় তাহলে তাকে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার বলে। এটি কিন্তু একটি অস্বাভাবিক অবস্থা এবং মারাত্মক রোগের সৃষ্টি করে। অর্থাৎ দেহে যখন শ্বেতকণিকার সংখ্যা বৃদ্ধি পায়, আমরা সাধারণত দেখলাম এর আগে দেহে শ্বেতকণিকার সংখ্যা থাকবে হচ্ছে 4,000 থেকে 10,000 প্রতি ঘন মিলিমিটার রক্তে, কিন্তু এই সংখ্যাটা যদি অধিক বৃদ্ধি পেয়ে যায় এবং এটি 50,000 থেকে 1 লক্ষ হয়ে যায়, সেক্ষেত্রে এটি লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারে পরিণত হয়। এরপর হচ্ছে লিউকোসাইটোসিস। শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিক অবস্থার মান থেকে বেড়ে যদি 20,000 থেকে 30,000 হয় তাকে লিউকোসাইটোসিস বলে। নিউমোনিয়া, হোপিং কাশি ইত্যাদি রোগে এই অবস্থা হয়। এরপর হচ্ছে থ্রম্বোসাইটোসিস। এই অবস্থায় অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রম্বোসিস বলে। হৃৎপিণ্ডের করোনারি রক্তনালীর রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস, এবং গুরু মস্তিষ্কের রক্তনালীর রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্রাল থ্রম্বোসিস বলে। এ ধরনের ডিজিজগুলো কিন্তু অনেক সময় দেখা যায়, যে অনেককে আমরা বলি যে ব্রেন স্ট্রোক করেছে বা রক্ত জমাট বেঁধে গেছে। এ ধরনের অবস্থাগুলো ঘটে সাধারণত এই অনুচক্রিকার সংখ্যা যদি অধিক পরিমাণে বেড়ে যায়, কারণ আমরা জানি অনুচক্রিকা রক্তকে জমাট বাঁধতে সহায়তা করে। এজন্য এদের সংখ্যা যদি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায় তাহলে যে কোনো অঞ্চলে, যে কোনো অংশে
রক্ত জমাট বেঁধে যায় এবং মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। সেরকমই দুটি সমস্যা হচ্ছে এখানে। একটি হচ্ছে হৃৎপিণ্ডের করোনারি রক্তনালীর রক্ত জমাট বাঁধলে তাকে বলি আমরা করোনারি থ্রম্বোসিস, এবং গুরু মস্তিষ্কের রক্ত নালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্রাল থ্রম্বোসিস বলি। এরপর হলো পার পোড়া। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে এই অবস্থা হতে পারে। এই অবস্থায় অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়। থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রক্তের রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে রক্তশূন্যতার সৃষ্টি হয়। হিমোগ্লোবিনের অস্বাভাবিকতার কারণে লোহিত রক্তকণিকা ভেঙে যায়, ফলে রক্তশূন্যতা দেখা দেয়। এ রোগটি মানুষের অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে। যখন মাতা ও পিতা উভয়ের অটোজোমে এই জিনটি প্রচ্ছন্ন অবস্থায় থাকে, তখন তাদের সন্তানদের মধ্যে প্রচ্ছন্ন জিন দুটি একত্রিত হয়ে একই রোগের প্রকাশ ঘটায়। সাধারণত শিশু অবস্থায় থ্যালাসেমিয়া রোগটি শনাক্ত হয়। এ রোগের জন্য রোগীকে প্রতি 3 মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে বয়স বৃদ্ধির সাথে সাথে রক্তশূন্যতার হার কমে যায়। থ্যালাসেমিয়া হলো এক ধরনের বংশগত রক্তের রোগ। যেহেতু বংশগত, অতএব এটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন যদি বাবা মার ক্ষেত্রে এই জিনগুলো প্রচ্ছন্ন অবস্থায় থাকে, তাহলে তারা কিন্তু এই রোগে আক্রান্ত হয় না। কিন্তু যখন পরবর্তীতে বংশধরের সৃষ্টি হয়, তখন কোনো সন্তানের দেহে এই জিনগুলো প্রকট বৈশিষ্ট্যে উপনীত হতে পারে। জেনেটিক সম্পর্কে তোমরা তো বেশি যদিও পড়োনি, তবে শুধু এইটুকু জেনে রাখতে হবে যে এ ধরনের রোগগুলো সবার হবে না, কারো কারো ক্ষেত্রে হবে। অর্থাৎ বাবা মা যদি এগুলোর জিন বহন করে থাকে, এগুলো রোগ সৃষ্টি হওয়ার জন্য দায়ী জিন, তাহলে তাদের সন্তানদের ক্ষেত্রে কোনো সন্তানের দেহে এই রোগগুলো প্রকট অবস্থার সৃষ্টি হয়, এবং সেক্ষেত্রে এই ধরনের রক্তশূন্যতার সৃষ্টি হয়। রক্তশূন্যতা হচ্ছে হিমোগ্লোবিনটা এখানে ভেঙে যায়। হিমোগ্লোবিন যদি ভেঙে যায়, ফলে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়, যার ফলে রক্তশূন্যতার সৃষ্টি হয়। এবং এটি সাধারণত শিশু অবস্থাতেই বেশি হয়ে থাকে। আস্তে আস্তে বয়স বৃদ্ধির সাথে সাথে এই রক্তশূন্যতার হার কমে যায়। তাহলে এখানে আমরা দেখলাম রক্তের অস্বাভাবিক অবস্থার কয়েকটি উদাহরণ। এই উদাহরণগুলো কোনো ক্ষেত্রে রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে হচ্ছে, আবার কোনো ক্ষেত্রে রক্তকণিকার সংখ্যা কমে যাওয়ার কারণে হচ্ছে। তো কোনটার ক্ষেত্রে কি হচ্ছে এগুলো খুব ভালো করে জানতে হবে। পলিসাইথিমিয়া, যখন লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। অ্যানিমিয়া, যখন লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়। লিউকেমিয়া, যখন শ্বেত রক্তকণিকার সংখ্যা অত্যধিক পরিমাণে বেড়ে যায়। লিউকোসাইটোসিস, যখন শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়। থ্রম্বোসাইটোসিস, যখন অণুচক্রিকার সংখ্যা বৃদ্ধি পায়। পার পোড়া, যখন অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়। আর থ্যালাসেমিয়া, এটি এক ধরনের বংশগত রক্তের রোগ, যখন এই ক্ষেত্রে রক্তে হিমোগ্লোবিন নষ্ট হয়ে যায়, ফলে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায় বা ভেঙে যায় এবং রক্তশূন্যতা দেখা দেয়। তাহলে এই ধরনের ডিজিজগুলো ভালো করে পড়বে। তাহলে আজকে লেকচারে এ পর্যন্তই থাকবে আমাদের। এরপরের লেকচার থেকে আমরা রক্তের গ্রুপ নিয়ে আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।